ফুয়াদ ভাই, আপনিও ছিলেন আজকে জানা যায়। তো এই হাদি নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি। হাদির নানা বক্তব্যই আসলে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে তার একটা বক্তব্য ছিল এরকমের যে জান দেব তবু জুলাই দেব না। আসলে উনি তো জানটাই দিয়ে গেলেন আমাদের জন্য। এই যে জুলাইটা যে উনি দেবেন না, এই সেই জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করার দায়িত্ব এখন দেশের সবারই, বিশেষ করে রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা কি আসলে হাদির সেই স্বপ্নকে ধরে রাখতে পারবে? ধন্যবাদ। সম্ভাবনা কম। কারণ হচ্ছে যে গত 15-16 মাসের আমাদের রাজনীতিবিদদের আমলনামা খতিয়ান দেখলে মনে হচ্ছে না যে আসলে আমরা সবাই সেটা ধরে রাখতে পারছি। বরং ক্ষমতায় যাওয়াটা, ক্ষমতার শেয়ার, কার কেকের পিসটা কত বড় হইতে পারে, সেগুলো নিয়ে আমরা আসলে প্রচণ্ড রকম ব্যস্ত হয়ে গেছি। এবং তার মধ্যে আছে আমাদের সবার নিজস্ব ব্যক্তিগত চাওয়া পাওয়া, ক্ষমতা, টাকা পয়সা, লেনদেন, ঠিকাদারি, এগুলোর সুযোগ সুবিধার বিষয় আছে। বাট তারপরও কিছু যে অর্জন নাই আমাদের এই সময়টার মধ্যে, তা না। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো বসছে, দেশ নিয়ে কথা বলেছে, নিঃসন্দেহে এগুলো একটা বড় অর্জন। কিন্তু জুলাইয়ের পক্ষগুলোর ভিতরে আমরা যে দ্বিমতগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুবই ভয়ঙ্কর। বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে, বিএনপি এনসিপির বিরুদ্ধে, এনসিপি বিএনপির বিরুদ্ধে, মানে এই যে একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলার যেই ভাষা, যেই তর্কগুলো, এগুলো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আমরা চাচ্ছিলাম যে জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তর্কটা করুক, যে আসলে আমার রাষ্ট্র বিনির্মাণের প্রস্তাবনা এইটা। অন্য দল বলুক যে আমি বিএনপির সাথে এখানে এখানে একমত না, কারণ এখানে এখানে বেটার প্রস্তাবনা আমার আছে। তো সেই তর্কগুলো না দেখে যেটা দেখতে পাচ্ছি যে 71-এর ফ্রেমে তর্ক হচ্ছে, আননেসেসারি পুরাতন আমলের দুর্নীতির গল্প টেনে আনা হচ্ছে। এখন এই প্রশ্নগুলো করে কি আসলে ফিউচারে আমরা যেতে পারবো? এবং প্রত্যেককে যেভাবে মানে ন্যাংটা করে দিচ্ছে, দিন শেষে আসলে হাসিনা তো দিল্লিতে বসে খুবই আনন্দিত হবার কথা, এটাই সে চেয়েছিল। এই জন্য দেখেন যে হাদির যে স্বপ্নের জায়গাগুলো, সেগুলো খুব পরিষ্কার। এবং আজকের জানাজা থেকে দেখেন, পারহ্যাপস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া অন্য কারো জানাজার সাথে এই জানাজা তুলনা করা যাবে না। এবং একটা বিষয় তো হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট যখন মারা গেছেন তখন টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ইউটিউব, ফেসবুক কিছু ছিল না। অতএব তার বক্তব্য এত পরিমাণে মানুষের কাছে নাই, যেটা রিয়েলিস্টিক বাস্তবতার কারণে এটা আমাদের কাছে আছে। তো সেই জায়গাতে এটা একটা ঐতিহাসিক ঘটনা। এবং দুজনের ভিতরে দেখেন যে কি মিল। শহীদ প্রেসিডেন্ট কেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতি? কারণ তিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং বাংলাদেশিদের সম্মান মর্যাদার কথা বলে দাঁড়িয়েছিলেন। যখন বাংলাদেশের মানে সাথে শেখ মুজিব, আওয়ামী লীগ মানে মৈত্রী চুক্তির নামে ভারতকে দেশ বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করছে, তখন জিয়াউর রহমান এসে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে আমাকে পানির ন্যায্য হিস্সা বুঝাই দিতে হবে। এবং ভারত বাধ্য হয়েছে পানগঙ্গা ট্রিটি করবার জন্য তার আমলে। অতএব সেই যে মর্যাদার জায়গা, দিল্লির আধিপত্যবাদের জায়গাতে বাংলাদেশ রাষ্ট্রটাকে বিনির্মাণ করবার যে লড়াই শহীদ প্রেসিডেন্ট শুরু করেছিলেন, যেটা তার দল অনেকাংশে এখন ধারণ করে না, গত বহু বছরে তারা ক্ষমতায় থেকেও ধারণ করে নাই। তো সেই জায়গাতে হাদির সাথে তাদের অসম্ভব রকমের মিল। এবং দেখেন শহীদ প্রেসিডেন্ট কয়দিন ক্ষমতায় ছিলেন? 3 বছর, 3.5 বছর। কিন্তু এই 3.5 বছরে তিনি বাংলাদেশটাকে এত আপ্লুত করেছিলেন, এতটা ধাক্কা দিয়েছিলেন, নাড়া দিয়েছিলেন, যে সেই রাজনীতিটাই এখন পর্যন্ত জাতীয়তাবাদী বলয়ের একমাত্র রাজনীতির জায়গা। আমরা যারা বড় মোটা দাগে বিএনপি করি না, কিন্তু যে রাজনীতিটা আমরা করি, আসলে তো আমরা শহীদ জিয়ার বড় ফ্রেমের মোটা ক্যানভাসের পলিটিক্সটা করতেছি। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, পলিসি বেস পলিটিক্স, জনগণের সমস্যা সমাধান করবার রাজনীতি, বাংলাদেশের ন্যায্যতার প্রশ্ন, মর্যাদার প্রশ্ন নিয়ে রাজনীতি করা, সেটা করছি। এবং দেখেন হাদির শব্দগুলো দেখেন, শহীদ জিয়া যা যা করে গেছেন আপনি দেখবেন তার সাথে আজাদির প্রশ্ন, দিল্লির প্রশ্ন, আধিপত্যবাদের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রশ্ন, প্রত্যেকটা জায়গাতে দেখবেন এই জায়গাগুলো রয়ে গেছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে শহীদ জিয়ার কাজগুলো যেভাবে অপূর্ণাঙ্গ রয়ে গেছে, হাদিরও কাজগুলো অপূর্ণাঙ্গ রয়ে গেছে। এবং এই কাজটাকে টেনে নিতে পারবেন না। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই সনদ পর্যন্ত যে তর্কটা আলাপটা চালিয়েছি, এটা আসলে এই কাজটাকে টেনে নিয়ে যাবার কাজ। আমরা পারবো কিনা সেই ব্যাপারে আমাদের মধ্যে যথেষ্ট চ্যালেঞ্জ আছে। আমরা রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে চাই তাহলে পারবো। যদি সবাই মিলে যে মনে করি যে না, ওনার চেহারা খারাপ, ওনার সাইজ ছোট, উনি এই রকম, উনি সেই রকম, সে একটু বেশি ভালো, সে একটু কম ভালো, তোলায় মেপে মেপে অবদান, ভালো খারাপ, সহি ভুল, এগুলো আলোচনা করি, তাহলে আলটিমেটলি পারবো না।
কিন্তু পারার যথেষ্ট সম্ভাবনা আছে। বাংলাদেশের হিস্টোরিক্যাল জায়গাতে যেখানে দাঁড়িয়ে আছি, এত বড় অপরচুনিটি শহীদ প্রেসিডেন্ট খুব জিয়ার কম মৃত্যুর সময়ে পরে এসেছে। আর সময় কিন্তু আমরা পাই নাই। পায় নাই। যে ইউনূস সরকারকে কন্টিনিউয়াসলি শুরু থেকে মৌলবাদীদের আশ্রয় প্রশ্রয়দাতা, ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, এখানে জঙ্গি উত্থান হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো সেকুলার পলিটিক্যাল ফোর্স এখানে নাই, উনার থাকা অবস্থায় জেল থেকে অনেক জঙ্গি পালাইছে, মামলায় জামিনে বের হয়ে যাচ্ছে, তারা এখানে ঝুঁকি তৈরি করছে। এই বয়ানটা কার বয়ান? এই বয়ানটা হচ্ছে দিল্লি আওয়ামী লীগের গত 16-17 বছরের বয়ান, যে আওয়ামী লীগের রাজনৈতিক ন্যায্যতা তৈরি করবার বয়ান। এবং সেই বয়ান তৈরি করবার জন্য বেঞ্চমার্ক ইনসিডেন্ট হচ্ছে বাংলাদেশে সেকুলার লিবারেল প্রতিষ্ঠান হিসাবে যারা যারা বেঞ্চমার্ক ইনস্টিটিউশন আছে, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, যাদের প্রত্যেকের সাথে আমার আপনার ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোতে তো কখনো গত 16 মাসে অ্যাটাক করার চেষ্টা করা হয়নি। তাহলে আজকে কেন নির্বাচনের 2 মাস আগে এটা করবার চেষ্টা করা হয়েছে? হাদির সাথে অথবা হাদির পক্ষের কোন শক্তি বলেছে, পলিটিক্যাল পার্টি কে বলেছে যে প্রথম আলো, ডেইলি স্টার ভেঙে দিতে হবে? না, কেউই বলেনি। কেউ বলে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে এটা বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি হচ্ছে ওই ডিপ স্টেট যারা হাদিকে খুন করেছে, ওই ডিপ স্টেট আমাদের প্রশাসন যন্ত্রের ভিতরে, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে যারা বসে আছে, এখন পর্যন্ত আওয়ামী লীগ আপা ফিরবেন বলে তারা ভাবছেন। এই আশাবাদের মধ্য দিয়ে যারা যাপিত জীবনযাপন করছেন, যারা মনে করছেন যারা শত শত কোটি টাকা এসালমের থেকে খেয়েছে, তারা বোধ করছে এই অরাজকতাটা তৈরি করতে হবে। তৈরি করলে কি হবে? 111-এর মতো একটা পরিবেশ যদি তৈরি করা যায়, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসন করা হবে। তারা কেন এখনো আশাবাদী? কারণ 2006-এর অক্টোবরে লগি বৈঠার আন্দোলন করে, রাস্তায় মানুষ পিটায়, উলঙ্গ নৃত্য করে 2007-এর জানুয়ারির নির্বাচন বানচাল করা গেছে তফসিল ঘোষণা হওয়ার পরে। এই জন্য তারা আশাবাদী। তফসিল যদিও ঘোষণা হয়ে গেছে, 7-এর পরে যদি, তফসিলের পরে যদি 111 করা যায়, এখন কেন করা যাবে না? এবং এই 111 করবার জন্য আমাদের স্টাবলিশমেন্টের যার যার সমর্থন দরকার, শুধুমাত্র একটা জায়গায় তারা সমর্থনটা পাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের বিদেশি বন্ধুরা। আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ব্রিটেন বলেন, আপনার জাতিসংঘ বলেন, এর প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রফেসর ইউনূসের উপরে প্রচণ্ড আস্থাশীল। তারা কোনোভাবে ওই ফোর্সটাকে 111-এর নাটক করে টেক ওভার করতে দেবে না। এবং সেই জন্যই হচ্ছে এই নাটকের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, যার সাথে জুলাই গণ অভ্যুত্থান, নতুন রাজনীতি, ইসলামপন্থী বলেন, হাদির সমর্থক গোষ্ঠী বলেন, তাদের কারোর সাথে ন্যূনতম কোনো যোগাযোগ সম্পর্ক নাই। রবি ভাই, আপনিও কি এই বিষয়ের সাথে একমত কিনা? এবং ডিপ স্টেট যদি এই কাজটা করে থাকে, কাদেরকে ব্যবহার করছে? ওই দিন আসলে আমরা কাদেরকে দেখলাম? আমি পুরোপুরি একমত নই। তবে ডিপ স্টেটের সম্পৃক্ততা বা উস্কানি থাকতে পারে। কেন একমত নই? যারা এই কাজগুলি করেছে তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন, এবং তাদেরকে নিবৃত্ত করাও কি খুব কঠিন রাষ্ট্রের জন্য। তো সেখানে রাষ্ট্র এবং সরকারের সক্রিয়তা কোথায়, সে প্রশ্ন তো থাকবে। আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি করতে পারে, রাষ্ট্রকে যদি অকার্যকর করতে পারে, নির্বাচন যদি বিতর্কিত করতে পারে, অথবা না হওয়ার পরিবেশ তৈরি করতে পারে, তো সেই চ্যালেঞ্জ তো রাষ্ট্রকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। কতটুকু রাষ্ট্র চিহ্নিত করতে পেরেছেন, কতটুকু মনোযোগ রাষ্ট্র সেখানে দিয়েছেন, সেই প্রশ্ন তো শুধু এবার না, এর আগেও হয়েছে এই ধরনের ঘটনা। তো সেটা ক্রমাগতভাবে কেন হবে? কেন আমি আর ফুয়াদ ভাই সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করবার এখানে আলোচনা করব? যারা দুষ্কৃতিকারী বা যারা এই সুযোগ নিতে চায় ডিপ স্টেটের ছত্রছায়া থেকে, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। করছি না তো তা আমরা। তো যার ফলে খালি দায় চাপালে হবে না। হাদির মৃত্যু যতটা, মানে আমি একটু বলতে চাই, হাদি যতটা না রাজনীতিতে আবেদন তৈরি করতে পেরেছেন, তার চেয়ে আমার মনে হয় যে পরিস্থিতিতে এবং যে প্রক্রিয়ায় তাকে শহীদ হতে হয়েছেন, তা মানুষকে বেশি ব্যথিত করেছে, আরো বেশি ব্যথিত করেছে। যেমন ফুয়াদ ভাই বলছিলেন যে জিয়াউর রহমানের যে রাষ্ট্র দর্শন, তার একটা বড় মডেলের একটা অংশ তারা পছন্দ করে, সেটা কি আধিপত্যবাদ বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে তারা যেমন সোচ্চার। কিন্তু আমরা তো পরিপূর্ণটাই অনুসরণ করার চেষ্টা করছি। বহুদলীয় গণতন্ত্র বলেন, জনগণের ক্ষমতায়ন বলেন, তারপর জবাবদিহিমূলক সরকার বলেন, দেশের উন্নয়ন বলেন। তো জিয়াউর রহমান যেভাবে দেশটাকে চেয়েছিলেন, সে ট্রাকে বিএনপি তো আছে। বিচ্যুতিটা কোথায় বলুক, আমরা সংশোধন করে নিই। এখানে মনে রাখা দরকার, জিয়াউর রহমানের বেশ কিছু জিনিস মধ্যপন্থী এবং দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে রাজনীতি করতে হলে এক হতে হবে। কিন্তু আরেক জায়গায় অন্য জায়গায় ফুয়াদ ভাই একরকম হবে না, এই কারণে যে তাদের সাথে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
অর্থাৎ আমরা রাইট ট্র্যাকে আছি, তর্কের খাতিরে হয়তো পদ ভাইরা আরেক রকম ভাবে বলতে চাইবেন বা বলতে চেষ্টা করবেন। যেমন একটা কথা বলা দরকার, আমাদের যদি আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ যুদ্ধ করে থাকেন, বিএনপি বারবার আধিপত্য বিরুদ্ধে রাজনীতি করছে না? ইন্ডিয়া কি কখনো চেয়েছে স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়া আর কেউ ক্ষমতায় আসুক? বিএনপি তো রাজনীতি করে জনপ্রিয়তা মানে জনগণের রায় নিয়ে 5-5 বার ক্ষমতায় এসেছে, এবং ইন্ডিয়া চায়নি তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে, জাতীয় স্বার্থে ইন্ডিয়ার সাথে বার্গেনিং করেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইন্ডিয়ার পালিত এই যে ফ্যাসিবাদী শক্তি তার বিরুদ্ধে মানে ক্রমাগতভাবে 17 বছর জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে থেকেছে। অর্থাৎ আমি বলছি যে বিএনপি সঠিক ট্র্যাকে থেকেই রাজনীতিটা করার চেষ্টা করছে। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ফুয়াদ ভাইদের বা মুস্তাফিজের বা রনি ভাইয়ের বিএনপির কাছে আরো প্রত্যাশা থাকতে পারে, কিন্তু আমরা প্রত্যাশাটাগুলি ধারণ করি, আমলে নেই, এবং সেভাবে কিন্তু একটা জবাবদিহিমূলক রাষ্ট্র এবং রাজনীতি করতে চাই। হাদির যে স্বপ্ন তা সবচেয়ে বেশি আমরা ধারণ করেছি আরো আগে, এবং হাদির সাথে সাথে যার জন্য 31 দফা আমরা দিয়েছি, এবং জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে, থাকবে, সেটাও রাজনীতির সৌন্দর্য, সেটাও দলগত অবস্থান, সেটাও দলের মানে অধিকার, সে বিষয়ে দ্বিমত আছে, সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে গিয়ে হাদির আকাঙ্ক্ষা ধারণ করে এই জুলাই সনদ কারা করলো? আমরা সবাই মিলে করেছি, এবং সেখানে বড় প্রবক্তা ছিল বিএনপি, আগেই অনুধাবন করে সে বিএনপি। মনে রাখা দরকার, সব বিষয়ে হয়তো আমরা সবার মতো করে একমত হব না, কিন্তু মূল যে জায়গা, জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, নির্বাচিত সরকার, সেখানে তো দ্বিমত দেখছি না। অর্থাৎ দিন শেষে যদি জনগণের উপর আস্থা রাখি, তাহলে হাদির স্বপ্ন পূরণ হয়। দিন শেষে যদি জনগণের ক্ষমতায়ন হয় এবং জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে, তার সরকার নির্বাচিত করতে পারে, তাহলে কিন্তু হাদির স্বপ্ন পূর্ণ হয়। হাদির স্বপ্নের জন্য অপব্যাখ্যা না হয়, সেটাও কিন্তু একটা মানে সেটাও আসলে আমাদের খেয়াল রাখতে হবে। আশঙ্কা হবে। এবং হাদির স্বার্থর মার্কেটিং করে যারা কোনোদিন ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়নি, তারা আবার ওইটাকে মার্কেটিং করে ক্ষমতায় যাওয়ার জন্য মানে অপচেষ্টায় লিপ্ত না হয়। আমি একটু ফুয়াদ ভাই আপনার কাছে জানতে চাই যে হাদির মৃত্যুতে আসলে সব রাজনৈতিক দলই এক হলো, তার লাশ সব রাজনৈতিক দলই আসলে রিসিভ করলো, আগামীতেও সব রাজনৈতিক দল এক হয়ে একসাথে কাজ করবে, এই স্বপ্নটাকে আপনি মানে দেখেন কিনা? বিষয় হলো, স্বপ্ন দেখার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজনটা রাজনৈতিক দলটা ফিল করে কিনা। যদি ফিল না করে, জনগণ ফিল করে যে জনগণ ফিল করে, যদি রাজনৈতিক দলগুলো ফিল না করে, তাহলে কি হতে পারে? 75 পরবর্তী বাস্তবতায় শহীদ জিয়া বাংলাদেশটাকে যেভাবে পুনর্গঠনের ট্রেনটা শুরু করেছিলেন, দিল্লির গোলামরা এই ট্রেনটা রান করতে দেয় নাই। আমরা দেই নেই বলে আজকে এত অল্প সময়ের ভিতরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টকে হারাইতে হয়েছে। আওয়ামী লীগের এ টিম বি টিম আকারে জাতীয় পার্টি ঘুরে ফিরে বাংলাদেশের অধিকাংশ সময় ষড়যন্ত্র করে ক্ষমতায় ছিল। বেগম জিয়ার মতো একজন মানুষ, যিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, আধিপত্যবাদের ওই যে লড়াইটা তিনি ওইটা ক্যারি করেছেন, তাকে জেল খেটতে হয়েছে, মিথ্যা মামলায় জুলুমের শিকার হতে হয়েছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এবং জামাতের নেতারা গত সময়গুলোতে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, হেফাজতে ইসলামের উপর দিয়ে যা গেছে, টোটাল বাংলাদেশপন্থী রাজনীতি ব্যক্তি দল তারা যেটা সাফার করেছে, সেটা আবার সম্মিলিতভাবে সবাইকে সাফার করতে হবে, সবাইকে আসলে মোকাবেলা করতে হবে। একদম। যদি এক হতে না পারি, সেইটার পরিণতিটা আসলে কি রকমের হতে পারে সাইফ, আপনি বলতে পারেন? পরিণতি তো খুব ভয়ানক হবে। আমি ছোট্ট একটা আমার ব্যক্তিগত ঘটনা শেয়ার করতে চাই। শরীফ একবার 1 মিনিট, আমার সময় শরীফ শেষের ওসমান দিকে। হাদির এই ঘটনার পরে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আমি দেখলাম যে আমাকে মেসেজ দিচ্ছে। তো তার মধ্যে সাগর রুনি যে দম্পতি ছিলেন, তাদের যে সন্তান মেঘ, তো তার একটি ভয়েস ক্লিপ এসছে এবং সে আমাকে বলছে যে ভাইয়া, আপনাকে হাদি এবং আপনাকে আমি খুব পছন্দ করি, এবং আপনি প্লিজ সেফ থাকেন। এখানে বাংলাদেশে আসলে সত্যি কথা বললে বা রাইট স্ট্যান্ডটা নিলে আসলে দেখা যায় যে এরকমই হয়। তো দেখেন, এই মেঘের, আমি কিন্তু ছোট থেকে ওর বড় হওয়াটা দেখছি, যে এই করুণ পরিণতি তার বাবা মার সাথে হয়েছে, সে কিন্তু দেখলো একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে সে বড় হচ্ছে, এবং এই 5 তারিখ পরবর্তী সময়ে সেই ছেলেটা দেখতে পাচ্ছে যাকে তার ভালো লাগছে, সেরকম একটা মানুষের মৃত্যু হলো, এবং এখানে কোনো বিচারও আসছে না। এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বিচারের একটি কথাও বললো না, এবং সে ভেবেই নিয়েছে কথাও বলেনি যে আসলেই বাংলাদেশের সংস্কৃতিতে এটা হয়তো বা সম্ভব না। এটার জন্য, এটা পাওয়ার জন্য তারেক রহমান বলেন, নাহিদ ইসলাম বলেন বা XYZ যত ক্যারিশমাটিক আপনি লিডারই এনে থাকেন না কেন, কোনো লাভ হবে না, কারণ তাকেও মেরে ফেলতে পারবে। লাভ হবে তখনই যদি রাজনৈতিক যারা আমরা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছি, তারা আসলে ঐক্যের সাথে লড়াইটা করতে পারে। শেষ।